দেখ 5 নম্বর চ্যাপ্টারটা পড়াচ্ছি। 5 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে এমার্জিং মোড অফ বিজনেস। ঠিক আছে, 5 নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে এমার্জিং মোড অফ বিজনেস। ঠিক আছে, তো দেখ প্রথম কোশ্চেন বলেছে বলছে বৈদ্যুতিন পদ্ধতিতে, ঠিক আছে, তো বৈদ্যুতিন পদ্ধতিতে কম্পিউটারের সাহায্যে দেশ বা বিদেশে ক্রয় বিক্রয় বা ব্যবসা সংক্রান্ত কাজকে কি বলা হয়? মানে কম্পিউটারের সাহায্য, বুঝতে পারছিস তো? দেশ বিদেশে, শুধু দেশে না, দেশেও থাকবে, দেশের সঙ্গে বিদেশেও, বুঝতে পারলি তো? ক্রয় বিক্রয়, কেনা বেচা হবে বা ব্যবসা সংক্রান্ত কাজকে কি বলা হয়? এটাকে বলা হয় ই বিজনেস। ই বিজনেস, ঠিক আছে, অনলাইন বিজনেস যেগুলো হয় না, সেটাকে হচ্ছে ই বিজনেস বলা হয়। ঠিক আছে তো? আচ্ছা, এটার জন্য বৈদ্যুতিন মাধ্যমে হতে হবে, ঠিক আছে, ইলেকট্রনিক উপায়। তাহলে বুঝতে পারলি ই বিজনেস জিনিসটা কি? কম্পিউটারের সাহায্যে দেশে বিদেশে যে ক্রয় বিক্রয় সম্পাদিত হবে বা ব্যবসা বাণিজ্যের কাজকর্ম হবে, ঠিক আছে তো, বৈদ্যুতিন পদ্ধতিতে, তাকে বলা হয় ই বিজনেস বা বৈদ্যুতিন কারবার। এবার যে বৈদ্যুতিন কারবারের অন্যতম উপায় কি? তাহলে তুই বুঝতে পারছিস বৈদ্যুতিন কারবার মানে অনলাইন বিজনেস করতে গেলে কি লাগবে? ইন্টারনেট লাগবে। নেক্সট বলেছে বৈদ্যুতিন কারবারের ব্যবসা সংক্রান্ত সংবাদ পরিবেশনের পদ্ধতিটি কি? একটু টার্মগুলো একটু শুনতে হবে। এই বৈদ্যুতিন কারবার মানে ই বিজনেস মানে অনলাইন বিজনেসে যে ব্যবসার যে সংবাদগুলো মানে পরিবেশন হবে না, খুব তাড়াতাড়ি পরিবেশন হবে। অনলাইন হলে খুব তাড়াতাড়ি পরিবেশন হবে। বলছে কি মন্থর গতি মানে স্লো হবে, মধ্যম গতি হবে। তাহলে অনলাইনে যত কাজকর্ম, অনলাইন বিজনেস হচ্ছে ফাস্ট ফাস্ট হবে, খুব ফাস্ট কাজ। তোর দিকে যে কখনো অর্ডার করিস ফ্লিপকার্ট অ্যামাজন, যখন অর্ডার করা হয় কত তাড়াতাড়ি কাজ হয়, খুব ফাস্ট ফাস্ট কাজ হয়। বলছে বৈদ্যুতিন কারবারে কম্পিউটারের মাধ্যমে ক্রেতা বিক্রেতা তাদের মতামত জানায়। বৈদ্যুতিন কারবারে, ঠিক আছে, কম্পিউটারের মাধ্যমে ক্রেতা বিক্রেতা তাদের মতামত তো জানায় কিভাবে? তো এই দেখেছিস তো কখনো কিছু কমেন্ট করিস, মানে রিভিউ দিস, যেটা তা লিখে লিখে দিতে হয়, লিখে, ঠিক আছে, লিখিত ভাবে। মৌখিক ভাবে তো দেওয়া যায় না, দেখ অপশন পড়ে বুঝি মৌখিক ভাবে কি দেওয়া যায়? তারপর তুই ছবি এঁকে দেওয়া যায়, সাংকেতিক চিহ্ন দেওয়া যায় না, তাহলে তোকে কিন্তু লিখিত ভাবে দিতে হয়। এবারে বৈদ্যুতিন বাণিজ্যের জন্য প্রয়োজন হয় কি? বৈদ্যুতিন বাণিজ্য মানে যে এই ই বিজনেস করবে এর জন্য কি দরকার হয়? মানে মানে কোনটা দরকার হয়? রেল পরিবহন দরকার বৈদ্যুতিন বাণিজ্যের জন্য? বৈদ্যুতিন বাণিজ্যের সঙ্গে মানে ই বিজনেস করার জন্য রেল দরকার নেই তো। বিদ্যুৎ দরকার না, সড়ক না, স্যাটেলাইট ব্যবস্থা, স্যাটেলাইট ব্যবস্থা, স্যাটেলাইট ভালো হওয়া দরকার, ঠিক আছে তো? অনলাইন লেনদেনে মূল্য প্রদান করা হয়, ঠিক আছে, এই যে অনলাইন ট্রানজাকশন করি কিসের মধ্যে পেমেন্ট করতে পারি? তুই ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি করতে করতে পারি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঠিক আছে তো? এখানে কি কি দিয়েছে? এই যে নগদে বা কার্ডের মাধ্যমে, ঠিক আছে, কিস্তির মাধ্যমে, ইনস্টলমেন্ট সিস্টেমও এখন আছে। এখন অনলাইনে কেনা কিছু কিছু কেনাকাটা করতে গেলে দেখবি ইএমআই অপশন এভেলেবেল থাকে, ইএমআই অপশন এভেলেবেল থাকে, ঠিক আছে তো? অর্থাৎ কিস্তির মাধ্যমে, তবে অগ্রিম মূল্য প্রদান মানে আগেই তুই পেমেন্ট করে দিলি, এরকম হয়, ঠিক আছে তো? আগে পেমেন্ট করে দিলি, সব কটাই হতে পারে। ওই অনলাইন লেনদেনে উপাত্তকে ইংরেজিতে লেখা আছে ডেটা। অনলাইনে ডেটাগুলি সুরক্ষা করার জন্য, আচ্ছা, এই যে তুই অনলাইনে সমস্ত কাজগুলো করা হয় না, ডেটাগুলো যাতে প্রোটেক্টেড থাকে তার জন্য কি করা হয় জানিস তো? অ্যান্টিভাইরাস ইউজ করা হয়, ঠিক আছে, অ্যান্টিভাইরাস ইউজ করা হয়, ঠিক আছে, অ্যান্টিভাইরাস। বলছে অনলাইন লেনদেনের ডেটাগুলোকে সুরক্ষিত রাখার জন্য কি ব্যবহার করা হয়? অ্যান্টিভাইরাস নামক সফটওয়্যার আছে। মানে কম্পিউটারের মধ্যে দেখবি, কম্পিউটারে কিন্তু অনেক কিছু ভাইরাস থাকে, কম্পিউটারে ভাইরাস থাকে। তো ভাইরাস গুলোকে প্রোটেক্ট মানে ভাইরাস যদি থাকে না, তাহলে কম্পিউটারে যে সমস্ত ডেটা গুলো থাকে ডেটা গুলোকে নষ্ট করে দেয়। ভাইরাস, ভাইরাস হচ্ছে এমন একটা জিনিস তোর কম্পিউটারের মধ্যে কোনো ডেটাটাকে বন্ধ মানে নষ্ট করে দেবে, কারেক্ট করে দেবে। যেমন অনেকের অনেকের হার্ড ডিস্ক, যে কম্পিউটার দিয়ে হার্ড ডিস্ক থাকে, তো যদি ভাইরাস ঢোকে, ভাইরাস ওর হার্ড ডিস্কটাকে পুরো নষ্ট করে দিতে পারে। এটা অনেক কিছু ভাইরাস অনেক কিছু নষ্ট করে দেয়, ঠিক আছে? ওটাকে প্রোটেক্ট করার জন্য এই জন্য কম্পিউটারে অ্যান্টিভাইরাস লাগানো হয়। যেমন ধর আমি তোকে বলছি, দেখবি তোরা অনেকে অনেক সাইট থেকে কিছু সিনেমা নামায়, কোনো সফটওয়্যার নামায়, যখনই তোর অন্য কোনো সাইট থেকে নামানো হয় না, সাইট থেকে নামাচ্ছিস মানে কি তুই ওয়ান টাইপ চুরি করা বলে ওটাকে। তুই অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করা মানে ওটাকে চুরি করাই বলা হয়, ঠিক আছে? ওটাকে চুরি করাই বলা হয়, ঠিক আছে তো? তারপর এবার দেখ অনেকে দেখি পয়সা দিয়ে কেনে, অনেক কিছু হয় পয়সা দিয়ে কিনতে হয়, ঠিক আছে, অনেক সফটওয়্যার তোকে পয়সা দিয়ে কিনতে হয়, এটা চুরি করা না। তো তুই যখন বাইরে থেকে যখন ডাউনলোড করে নামাচ্ছিস না, তখন তোর ভাইরাসটাকে অ্যাটাক করে, কম্পিউটার ভাইরাসটাকে অনেক সময় অ্যাটাক করে। এই জন্য যদি অ্যান্টিভাইরাস থাকে তাহলে খুব একটা অ্যাটাক করে, অ্যাটাক করেই না। ও ভাইরাসটাকে মেরে, যদি সত্যি ওর ভাইরাস থাকে ও ডাউনলোডই করতে দেবে না।
ডাউনলোড হলেও ইনস্টল করতে দেবে না। ঠিক আছে, তো অনেক ইয়ে আছে, তো বুঝতে পারছিস তো। বা দেখবি, তুই দেখবি কারোর পেন ড্রাইভ নিয়ে আসলি, পেন ড্রাইভ নিয়ে এসে তুই তোর কম্পিউটারে ঢোকালি, ঠিক আছে তো। এটা তো আমি আদার্স বললাম, পেন ড্রাইভে কম্পিউটারে ঢোকালি, দেখবি অনেক ভাইরাস ডিটেক্ট করে, ঠিক আছে তো। আর ভাইরাস থাকলে তাহলে তো কম্পিউটারের সিস্টেমটাকে নষ্ট করে দেবে, ঠিক আছে তো, সিস্টেমটাকে নষ্ট করে দেবে। কি বললাম বুঝতে পারলি তো? তো এইটাকে প্রোটেক্ট করার জন্য কি ইউজ করা হয়? অ্যান্টিভাইরাস। ভাইরাসকে প্রোটেক্ট করবে কি? অ্যান্টিভাইরাস। এবার অনেক রকম অ্যান্টিভাইরাস আছে, যদিও নাম জানিস কিনা এই নাম, বিভিন্ন রকম অ্যান্টিভাইরাস আছে। কুইখিল আছে, ঠিক, ক্যাসপারস্কাই আছে, ঠিক আছে। তো বিট ডিফেন্ডার আছে, এরকম বিভিন্ন রকম অ্যান্টিভাইরাসের নাম হয়। এগুলো অ্যান্টিভাইরাস মার্কেটে কিনতে পাওয়া যায়, যেগুলো তুই তোর কম্পিউটারে ইনস্টল করতে পারিস, ঠিক আছে। ওটা এক বছরের করে তোর ইয়ে থাকে, 1 বছরের করে থাকে তোর। তারপর তোকে আবার সাবস্ক্রিপশন নিতে হবে নতুন করে। তাহলে বুঝতে পারলি তো কি বললাম? তারপর যে অনলাইন লেনদেনের সুরক্ষা নিশ্চিত করতে, আচ্ছা, অনলাইন যে লেনদেন করবি, অনলাইন ট্রানজাকশন করবি, তাহলে এইগুলোকে অনলাইন লেনদেনের সুরক্ষা নিশ্চিত করতে কি ইউজ করা হয় জানিস তো? পিন নাম্বার। ঠিক আছে, অনলাইন লেনদেনের সুরক্ষাটা নিশ্চিত করতে কি ব্যবহার করা হয়? পিন নাম্বার ইউজ করা হয়, পিন নাম্বার। বৈদ্যুতিন কারবারে কি ধরনের ব্যয় খুব বেশি হয়? এই যে অনলাইন বিজনেস করতে গেলে কোন খরচা বেশি? খরচা তো জানিস, তো শুনেছিস খরচা কি হয়? মুনাফা জাতীয় ব্যয় মানে রেভিনিউ খরচা, ঠিক আছে তো। পৌনঃপুনিক ব্যয় মানে রেকারিং খরচা। বিলম্ব জাতীয় ব্যয়, ডেফার্ড এক্সপেন্সেস। আর একটা যে মূলধন জাতীয় প্রাথমিক ব্যয়, এটা হচ্ছে তোর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। জানিস তো, এই অনলাইন বিজনেস করতে গেলে না সবার প্রথমেই মেইন খরচাটা হয় সমস্ত কিছু ইনস্টল করা, কম্পিউটারের সেট আপ থেকে শুরু করে আর অনেক কিছু, নেটওয়ার্ক থেকে শুরু করে বিভিন্ন, ওই খরচাটা, ইনিশিয়াল খরচা সবচেয়ে বেশি। ইনিশিয়াল খরচা কি বললাম বুঝতে পারি তো? ইনিশিয়াল। আজকে ধর কেউ ধর কোনো একটা বিজনেস খুলেছে, ওটাকে অনলাইন করতে খুব সহজে অনলাইন করতে পারবে না। তো যখনই অনলাইন করবেন একবার হয়ে গেলে তারপর খুব একটা খরচা নেই। টুকটাক খরচা, মেটেরিয়ালস খরচা, ঠিক আছে। ওই ইনস্টল করতেই সবচেয়ে বেশি খরচা, ঠিক আছে তো। তাহলে কি লিখবি? মূলধন জাতীয় প্রাথমিক ব্যয়। এর পরের কোশ্চেন তো আমরা আগের চ্যাপ্টারে পড়েছি, ফোর্থ চ্যাপ্টার, এটিএম এর ফুল ফর্ম জানিস? অটোমেটেড টেলার মেশিন। এই চ্যাপ্টারে কিন্তু প্রচুর ফুল ফর্ম দেবে, এই চ্যাপ্টারে প্রচুর ফুল ফর্ম আছে, ঠিক আছে তো। 11 নম্বর, যে কোনো কোম্পানি তার কাজ পরিচালনার জন্য, কোনো কোম্পানি তার কাজ পরিচালনা করার জন্য কোনো অংশ বা পরিষেবা সংক্রান্ত কাজ তৃতীয় কোম্পানির মাধ্যমে সম্পাদন করে। দেখ আমি তোকে বলছি, কি বলছে, একটা কোম্পানি তার কাজ, কোম্পানির মধ্যে যে সমস্ত কাজ আছে না, সেই কাজগুলো পরিচালনা করে, ঠিক আছে। পরিচালনার কোনো একটা পার্ট বা পরিষেবা মানে সার্ভিস সংক্রান্ত কাজ অন্য কোনো পার্টিকে দিয়ে করায়, অ্যাকচুয়ালি এটাকে বিপিও বলে, বিপিও। ঠিক আছে, আমি তোকে বলে দিচ্ছি, এটা পরে দিচ্ছি, ঠিক আছে, এটা একটু নলেজটা দিয়ে দিচ্ছি। দুশো পাতা খোল, 200 পাতা খুলেছিস? বিপিও নাম শুনেছিস? অনলাইন কল সেন্টার। দেখ 18 নম্বরটা, দেখ 18 নম্বর পয়েন্টটা পড়ছি, কি বলছে? বহি উৎস। এখানে বলেছে বহি উৎস কারবারি পদ্ধতি। বহি উৎস কারবারি পদ্ধতি কি বলেছে? বহি উৎস কারবারি পদ্ধতি বা বিজনেস প্রসেস আউটসোর্সিং। তাহলে তুই একটা জিনিস ফুল ফর্ম পড়লি, এখান দিয়ে পরেই আসবে বিপিওর ফুল ফর্ম। বিপিওর ফুল ফর্ম কি? বিজনেস, বি ফর বিজনেস, পি ফর প্রসেস আউটসোর্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং। বাংলা হচ্ছে বহি উৎস কারবারি পদ্ধতি। তো কি বলছে বিপিও জিনিসটা কি? বলছে কোনো একটা প্রতিষ্ঠান মানে কোম্পানি, কোনো একটা কোম্পানি তার কাজ পরিচালনা করার জন্য, কোনো একটা কোম্পানি তার কাজ পরিচালনার কোনো একটা অংশ বা পরিষেবা সংক্রান্ত কোনো কাজ অন্য কোনো থার্ড পার্টি বা থার্ড কোম্পানিকে দিয়ে করালে, ঠিক আছে তো, আহ তাকে বলা হয় বিপিও। যেমন দেখ উদাহরণটা পর এখানে,
বলছে কোকো কোলা উৎপাদনকারী সংস্থাটি পানীয় তৈরি করার পর, ঠিক আছে, বিভিন্ন দোকানে সরবরাহ করার জন্য একটি প্রতিষ্ঠানের সাহায্য নিয়েছে। মানে কোকো কোলা কোম্পানি, ওরা তো ওই পানীয়টা ড্রিঙ্কটা তৈরি করে, তৈরি করার পর বিভিন্ন দোকানে সাপ্লাই করতে হয়, তার জন্য অন্য কোনো একটা পার্টির সাহায্য নেয়। ঠিক আছে, অন্য কোনো কোকো কোলা কোম্পানি এসে তো দোকানে দোকানে দিয়ে যায় না। কোকো কোলা কোম্পানি কি সব দোকানে দোকানে দিয়ে যায়? কোকো কোলা কোম্পানি তো সব দোকানে দোকানে দিয়ে যায় না, ঠিক আছে তো? মানে যারা কোকো কোলা যে ম্যানুফ্যাকচার হয়, ওরা তো কোকো কোলা তৈরি করছে, কোকো কোলা বা ধর পেপসি তৈরি করছে, তো ওরা তো আর সব দোকানে দোকানে গিয়ে কোকো কোলা দিয়ে যায় না। তাহলে এর জন্য আলাদা একটা পার্টি থাকে, ঠিক আছে, থার্ড পার্টি থাকে, ঠিক আছে, এটা হচ্ছে বিপিও। তো এখানে এটাই বলেছে। আর বলছে বিজনেস প্রসেস আউটসোর্সিং প্রধানত দু রকমের হয়, একটা হচ্ছে আভ্যন্তরীণ হয়, আর একটা হচ্ছে বাহ্যিক হয়। আভ্যন্তরীণ কারবার সংক্রান্ত কাজগুলি হচ্ছে মানবিক সম্পদ, অর্থনৈতিক ও হিসাব নিকাশ। আর বাহ্যিক কাজ কি হচ্ছে? ক্রেতাদের পরিষেবা। বাহ্যিক কাজ হচ্ছে ক্রেতাদের পরিষেবা। কোশ্চেনটা এখান থেকে তাহলে বুঝতে পারলি এটা কি হলো, বিপিও জিনিসটা কি? তাহলে কি বুঝতে পারলি বিপিওটা কি? কোনো একটা কোম্পানি, ধর কোনো একটা কোম্পানি কোনো কিছু কাজ করলো, কোনো একটা প্রোডাকশন করলো, ঠিক আছে, কিন্তু এটা তো ওই যে প্রোডাকশন করে সেটা দোকানে দোকানে কি মালটা দিতে আসবে না, তার জন্য থার্ড পার্টির সাহায্য নেয়। এটাকেই হচ্ছে বিপিও বলে। এখানে বলে যে কোনো কোম্পানি তার কাজ পরিচালনার জন্য, ঠিক আছে, কোনো অংশ বা পরিষেবা সংক্রান্ত, পরিষেবা মানে সার্ভিস, তো কাজ তৃতীয় কোম্পানির মাধ্যমে কাজ করলে তাকে বলা হয় কি? বিপিও। বিপিও এটাকে বই উচ্চ কারবার পদ্ধতিটাকে বলা হয় বিপি। ওই যে 12 নম্বর বলছে আমানতকারী ভীষণ দ্রুত ব্যাংকে নগদ অর্থ জমা করতে চাইলে, আমানতকারী মানে যারা আজকে, আমানতকারী মানে আমি যার ব্যাংকে টাকা জমা করি, আমি হচ্ছে আমানতকারী, যে ব্যাংকে টাকা জমা জমা করে তাকে বলে আমানতকারী। আমানতকারী ভীষণ দ্রুত মানে খুব ফাস্ট ব্যাংকে টাকা, নগদ টাকা জমা করতে চাইলে কোন ধরনের লেনদেন করে? তুই বুঝতেই পারছিস, এটা বোঝার চেষ্টা কর। আজকে তুই ধর বাড়িতে টাকা দিয়েছে, বলছে খুব তাড়াতাড়ি ব্যাংকে টাকা জমা করতে হবে, এখনই ঘর, ঠিক আছে, এটা কি করতে হবে? অনলাইন ট্রানজাকশন করতে হবে। অনলাইন ট্রানজাকশনে খুব দ্রুত হয়। এখানে দেখ বলেছে চেক মারফত লেনদেন, তাহলে পে অর্ডার মারফত লেনদেন, তা অ্যাকচুয়ালি যে অনলাইন লেনদেন মানে আজকে যদি খুব দ্রুত, খুব ফাস্ট নগদ টাকা ব্যাংকে জমা করতে চাস, তার জন্য কি করা দরকার? অনলাইন লেনদেন দরকার, অনলাইন লেনদেন। অনলাইন লেনদেনে জালিয়াতিকারীদের কি নামে অভিহিত করে? যে অনলাইন যে কাজকর্ম হয়, হ্যাকার, হ্যাকার, ঠিক আছে, তুই যে অনলাইনে অনেকে ভয় পায়, কারণ কি? হ্যাক হয়ে যাওয়ার ভয় থাকে, ঠিক আছে তো? আর যে বিজনেস প্রসেস আউটসোর্সিং, বিপিও, বিপিও ব্যবস্থার সর্বপ্রধান অসুবিধা কোনটা? এই বিপিও, তাহলে অসুবিধাগুলো একবার পড়ে নি, তারপর বোঝা যাবে বিপিওর অসুবিধাগুলো পড়ে। দেখ, পেজ নাম্বার চলে আয় 202 পাতায়, বিপিওর অসুবিধাগুলো পড়ি। বিপিওর অসুবিধা কি? প্রথম পয়েন্ট দেখ, প্রথম পয়েন্ট কি বলেছে? বিপিওর প্রধান মেইন অসুবিধা কি? রিস্ক, ঝুঁকি। বিপিওতে প্রচুর রিস্ক আছে। বলছে বাইরের কোনো কোম্পানিকে দিয়ে কোনো কাজ করিয়ে নিলে সেই কাজের গোপনীয়তা রক্ষার বিশেষ ঝুঁকি থেকেই যায়। বাইরের কোনো থার্ড পার্টিকে দিয়ে কোনো কাজ করাচ্ছি, তো রিস্ক থেকেই যেতে পারে, ঠিক আছে, এটা একটা পয়েন্ট। স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। বলছে কোনো দেশের একটি কোম্পানি অন্য দেশের কোনো কোম্পানির সাহায্যে যদি কোনো কাজ করে, তাহলে সেই কাজের নিরাপত্তারও যথেষ্ট ঝুঁকি থাকে। একটা দেশের কোম্পানি, একটা দেশে একটা কোনো প্রোডাক্ট তৈরি করলো, সেটা যদি তুই অন্য কোনো দেশকে দিয়ে কাজটা করাস, ঠিক আছে তো, অন্য কোনো দেশকে দিয়ে কাজ করাস, ঠিক আছে, তাহলে কিন্তু তোর একটা সিকিউরিটির একটা রিস্ক থেকেই যায়, নিরাপত্তার ঝুঁকি থেকেই যায়। যেমন উত্তর আমেরিকা কিংবা ইউরোপের কোনো একটা কোম্পানি, ঠিক আছে, উত্তর আমেরিকা বা কিংবা ইউরোপের কোনো কোম্পানির কোনো তথ্য যদি তৃতীয় বিশ্বের কোনো কোম্পানি বিশ্লেষণ করে দেয়, তাহলে উত্তর আমেরিকা বা ইউরোপের ওই কোম্পানিটির শ্রমিকদের মনোভাব, কাজ করার ক্ষমতা, জ্ঞান, ঠিক আছে, প্রযুক্তিগত কৌশল, পরিচালন ব্যয় সম্পর্কে সবকিছু তৃতীয় বিশ্বের কোম্পানিটি জেনে যায়। যার ফলে কোম্পানিটি কিংবা দেশে অর্থাৎ দেশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। মানে একটা দেশের কাজ, একটা দেশ কাজ করলে একটা দেশ, ঠিক আছে তো, তার সমস্ত কিছু যদি থার্ড পার্টি যে সব জেনে যায়, অন্য দেশকে দিয়ে কাজটা করানো হয়, তার সব কিছু জেনে যায়, তাহলে এখানে কি হয়? এখানে ওদের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। মানে ওই থার্ড পার্টি বলেছে, থার্ড পার্টি কোম্পানি। শনাক্তকরণ সমস্যা, আইডেন্টিফিকেশন প্রবলেম। বিপিও দক্ষতার সঙ্গে অন্য কোনো কোম্পানিগুলি তথ্যগুলি শনাক্তকরণ করে। বিপিও কি করে? বিপিও কি করে? বিপিও খুব দক্ষতার সঙ্গে, এফিসিয়েন্টের সঙ্গে অন্য কোম্পানির সমস্ত ডেটাগুলো আছে না, ডেটাগুলো আইডেন্টিফাই করে,
ঠিক আছে? কিন্তু প্রযুক্তিগত জ্ঞানের অভাব থাকার জন্য অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলি তথ্যগুলি শনাক্তকরণ সমস্যার সম্মুখীন হয়। তো বুঝতেই পারছিস টেকনিক্যাল নলেজের ল্যাক অফ টেকনিক্যাল নলেজ, ঠিক আছে? টেকনিক্যাল নলেজের অভাবের জন্য তাহলে কি করে অনেক ক্ষেত্রেই কোম্পানিগুলি তথ্যগুলির শনাক্তকরণ মানে আইডেন্টিফিকেশন এ সমস্যা হয়। আর লাস্ট হচ্ছে ক্ষোভ সৃষ্টি। বিপিও দেশ কিংবা দেশের বাইরে দক্ষতার সঙ্গে কাজ করে। বিপিওর মাধ্যমে কাজ করালে দেশের মধ্যে কর্মসংস্থানের পরিবেশ সংকুচিত হয়। বিপিওর মাধ্যমে কাজ করালে কি বলতো কর্মসংস্থানটা অনেকটা কমে যায়, ঠিক আছে তো? বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে এই রকম সমস্যা দেখা দিয়েছে। কর্মসংস্থান কমে যাওয়ার দরুন দেশের বেকার যুবক যুবতীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? অনেকটা চাকরি কমে যায়, মানে অন্য কাউকে দিয়ে কাজ করাচ্ছে। কি হয় মানে ওরা কি করে, ওরা কোনো খুব একটা এমপ্লয়ি নেয় না, বিপিও সংস্থাকে দিয়ে দেয়। ওরা ওদের কাজ অনেক কমে, মানে কম খরচায় কাজটা করা যায় ওদেরকে দিয়ে দিই, ঠিক আছে? মানে কম খরচায় কাজটা হয়ে যায়। তো এখানে বলে যে বিপিও ব্যবস্থার অন্যতম প্রধান অসুবিধা কি? ঝুঁকি। সবচেয়ে এখানে দেখ অপশন গুলো দিয়ে দিয়েছে। এখানে তো অনেকগুলো অপশন নেই, 4টে অপশন, তার মধ্যে কোন অপশন ঠিক লাগতে পারে? বিপিওর অসুবিধা, প্রথম পয়েন্টে যখন বিপিও বললে বিপিওর প্রধান অসুবিধাটা কি? ঝুঁকি। তারপর বলছে এখানে কম মূলধন কিন্তু বিপিওর কোনো অসুবিধা ছিল না। তারপর পরিষেবা, এটাও কোনো অসুবিধা নয়। তারপর হিসাব রক্ষণে অন্য অমনি এগুলো কোনো অসুবিধা ছিল, মেন অসুবিধা ছিল ঝুঁকি। এবার অনলাইন লেনদেনের অসুবিধা কি? এমনি আমি পড়তে পারি অনলাইন লেনদেনের অসুবিধাগুলো কি কি আছে, ঠিক আছে? চ একবার দেখে নি অনলাইন লেনদেনের অসুবিধা কি কি আছে। খোঁজ অনলাইন লেনদেন বই আয় অনলাইন লেনদেন। অনলাইন লেনদেনের অসুবিধা কি কি আছে দেখ, পয়েন্ট গুলো পড়। বলছে প্রযুক্তিগত জ্ঞান প্রয়োজন। তুই আজকে অনলাইন কানেকশন নিলি, অনলাইনে বিজনেস করবি, দেখা গেল যে হ্যান্ডেল করছে তার ইন্টারনেট সম্পর্কে নলেজই নেই, তাহলে তো পারবে না। দেখবি দেখবি ই ব্যাংকিং, যেটা আমি আগের দিন পড়েছিলাম, ই ব্যাংকিং, বা ধর তুই তোর বাড়ির কোনো মানে ধর কাউকে, ধর তোর সিনিয়র লোক, তাকে যদি বলিস তুমি মিন্ত্রা শপ, যেহেতু এখানে বিজনেস শপিং এর কথা বলছি, মিন্ত্রা থেকে কিছু কেনাকাটি করতে, ঠিক আছে তো? তো বলবে না না চ দোকানে গিয়েই কেনাকাটি করি, তো অনেকেই পছন্দ করে না। কি বললাম বুঝলি? তার কারণ কি? মানে এই ব্যাপারটার প্রতি একটা নলেজ নেই তার, বুঝতে পারছিস তো? তাহলে অনেকেই করে, দেখবি অনেকেই করে বলে, না না সামনে যাবো, দেখবো, ট্রায়াল দেবো তারপর, ঠিক আছে তো? এবার হচ্ছে কি অনলাইন অনেকেই পছন্দ করে না, ঠিক আছে তো? তাহলে অনেকের পছন্দ না করার একটা কারণ হতে পারে, এটা একটা কারণ হতে পারে যে তার জ্ঞানের অভাব। কারণ সে বলতে পারে দেখ আজকে তুই এই যে প্রোডাক্টটা নিলি, যদি সাইজে ডিফেক্ট হয়, তো বিভিন্ন রকমের বলে না দেখবো, অনেকে পছন্দ করেন অনলাইনে নেওয়া। ঠিক এখানে কি বলছে যে অনলাইন লেনদেনে কারবার করতে হলে ইন্টারনেট প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান থাকা প্রয়োজন, ইন্টারনেট সম্পর্কে ভালো নলেজ থাকা প্রয়োজন, ঠিক আছে? অন্যথায় এই ধরনের কারবারের সুবিধা ভোগ করতে পারা যায় না। 2 নম্বর, প্রত্যক্ষ যোগাযোগের অভাব। তুই ভাব অনলাইন, যেমন তুই বল তুই কোনো দোকানে যখন কিছু কেনাকাটি করতে যাচ্ছিস, দোকানদারটার সঙ্গে তোর সুন্দর কথাবার্তা হচ্ছে, তাই না? ভালো মন্দ সবকিছু জানতে পারছিস তার থেকে সামনাসামনি, অর্থাৎ তাদের সঙ্গে একটা যোগাযোগ হচ্ছে। কিন্তু অনলাইন ট্রানজাকশন কার সঙ্গে যোগাযোগ করছিস না, কারোর সঙ্গে যোগাযোগ করছিস না। প্রোডাক্টটা দেখলি পছন্দ হলো, তুই লোকের রিভিউ পড়লি, আচ্ছা ভালো প্রোডাক্ট, ঠিক আছে, ভালো খারাপ যাই হোক, এই অনুযায়ী তুই জাজ করে তুই প্রোডাক্টটাকে অর্ডার করে দিবি, ঠিক আছে তো? তো বলছে প্রত্যক্ষ যোগাযোগের অভাব, বুঝতে পারলি পয়েন্টগুলো? খুব সোজা পয়েন্ট। তারপর যে প্রাথমিক ব্যয় বেশি এই ধরনের কারবারে, এটা আজকে ধর যে বিজনেসম্যান, ও তার বিজনেসটাকে অনলাইন করতে চায়, তাহলে ওর না খুব প্রাথমিক অবস্থায় খরচাটা বেশি হয়। বুঝিস কি বললাম? যখন এটা ইনস্টল অনলাইন স্টার্টিং, কেউ যদি কোনো বিজনেস অনলাইন নিতে চায়, যে কোনো বিজনেস করতে পারছে অনলাইন। যেমন ধর কত রকমের বিজনেস, যেমন মুদি যে বিজনেস গুলো হয় না, মুদিখানা দোকান খুলে বসে দেয়, অনলাইন মুদিখানা দোকান খুলবোই না, ও মুদি দোকানটাই করলে পুরো অনলাইন করে দিল। যেমন তোর এখন তো ব্লিঙ্কিট হয়েছে, আগে ছিল কি গ্রফার্সটা এখন নাম চেঞ্জ হয়ে ব্লিঙ্কিট হয়েছে, ঠিক আছে? ব্লিঙ্কিট নাম শুনেছিস তো? গ্রফার্স আগে ছিল, এখন নাম হচ্ছে ব্লিঙ্কিট। তুই অর্ডার করবি সঙ্গে সঙ্গে মাল দিয়ে যাবে, ঠিক আছে তো? তাহলে ওদের কোনো দোকান সেইভাবে নেই, হয়তো আউটলেট একটা আছে, বাট সেরকম না, ওদের সমস্ত ডেলিভারি বয় থাকে, তোকে বাড়িতে বাড়িতে মালটা সাপ্লাই করে দিয়েছে। তাহলে এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয় কিন্তু। তুই ভাব অনলাইন বিজনেস বললেই হবে না, তোর কিন্তু ডেলিভারি বয় রাখতে হবে, তোকে যে কোনো জায়গা থেকে অর্ডার আসতে হবে, তাকে তো তোকে মালটা সাপ্লাই করতে হবে, ঠিক আছে তো? তো এর জন্য খরচা প্রচুর হয়।
ইনিশিয়ালি খরচাটা প্রচুর হয়, ইনিশিয়ালি, ঠিক আছে? তো তো ওখানে যারা ডেলিভারি বয় কাজ করে মোটামুটি যে কথাবার্তা শুনি এক একজনের 20-25 হাজার টাকা মাইনা আছে, 20-25 হাজার টাকা মাইনা আছে। হ্যাঁ, যেইভাবে পেমেন্ট হোক, মানে মোটামুটি আমি আমি যদি একটা মান্থলি একটা হিসাব করি, 20-25 হাজার টাকার মোটামুটি পেমেন্ট আছে আমার। এরকম অনেক চেনা জানা আছে 20-25 হাজার টাকা পেমেন্ট পায়, ঠিক আছে? তো এবার দেখ, সব যারা যারা ভালো মতন কাজ করে তাদের পেমেন্ট, এবার কেউ কাজই করলো না তার তো পেমেন্ট নেই, যে ভালো মতন কাজ করলো। আচ্ছা দেখ, এটা এটা বুঝতে পারছিস তো? তাহলে এটা কি বলে, প্রাথমিক ব্যয় খুব বেশি হয়। তিনটেই তো পয়েন্ট আছে নাকি? তিনটেই পয়েন্ট আছে, তাহলে বুঝতে পারলি তো? তাহলে এমনি দেখ, আমি এখানে কোশ্চেন পড়েই বোঝা যাচ্ছিল, বলছে অনলাইন লেনদেনের প্রধান অসুবিধা কি? হিসাব শাস্ত্রে জ্ঞান থাকে না রে। অ্যাকাউন্টেন্সি সম্পর্কে নলেজ থাকার সঙ্গে অনলাইন লেনদেন সম্পর্কই নেই। প্রযুক্তিগত জ্ঞানের অভাব, মানে টেকনোলজির অভাব, এটা হবে কারেক্ট অ্যান্সার। অঙ্কশাস্ত্রে দক্ষ, আরে অঙ্কশাস্ত্রের সঙ্গে অনলাইন লেনদেন সম্পর্ক কোথায়? অঙ্কের সঙ্গে অনলাইন লেনদেন কোনো সম্পর্ক নেই। অর্থনৈতিক জ্ঞান, আরে কোনো সম্পর্ক নেই। মেন সম্পর্ক হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান। তোমার যদি টেকনোলজি বা ইন্টারনেট সম্পর্কে নলেজ না থাকে, তাহলে তুমি অনলাইন লেনদেন করতে পারবে, ঠিক আছে? এখন তুই অনলাইন লেনদেন করতে গেলে কি করতে হবে? হয় কম্পিউটারে করতে হবে, না ফোনে করতে হবে। এমন একজন অনলাইন লেনদেন করতে যে ফোনই ইউজ করতে পারে, স্মার্টফোন লাগবে, স্মার্টফোন ইউজই করতে পারে না, তো সে করতে পারবে না, তো না? তো এগুলো জানতে হবে। নেটওয়ার্কে ব্যক্তিগত প্রবেশাধিকারকে সংরক্ষণ করা যায়, ঠিক আছে, ভালো কোশ্চেন বলেছে। নেটওয়ার্কে যে ব্যক্তিগত প্রবেশাধিকারকে সংরক্ষণ করা যায় কিসের মাধ্যমে? পিন, ফায়ারওয়াল, ঠিক আছে, পিন নম্বর, ডোমেন হোস্টিং, এদের কোনোটিই নয়। দেখ মাথায় রাখবি, এটা এটা পড়ে রাখবি, এটা যে একটু পুরো কম্পিউটারের ব্যাপার। নেটওয়ার্কে নেটওয়ার্ক নেটওয়ার্কে যে ব্যক্তিগত প্রবেশাধিকার আছে না, এটাকে মানে সংরক্ষণ করা যায় কিসের মাধ্যমে? ফায়ারওয়ালের মাধ্যমে। এটা কিন্তু ফায়ারওয়াল হবে, এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ফায়ারওয়াল মাধ্যমে। এবার তুই এখানে একটু পড়তে পারিস, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এখানে। এই 16 নম্বর পয়েন্টটা দেখ, 16 নম্বর পয়েন্ট, 199 পাতা, 16 নম্বর পয়েন্ট। এখানে পড়তে পারি আমরা, বলছে কি অনলাইন লেনদেনের নিরাপত্তা বা সুরক্ষা। অনলাইন লেনদেনের নিরাপত্তা বা সুরক্ষা, ঠিক আছে তো? বলছে সিকিউরিটি অর সেফটি অফ অনলাইন ট্রানজাকশন। অনলাইন ট্রানজাকশনে কি করে সেফ থাকবে, কি করে সিকিউর থাকবে, এটা বলেছে, ঠিক আছে তো? তো এখানে দেখ, তুই প্রথম দিয়ে করতে পারিস। এখানে কি বলেছে? প্রথাগত কারবারি লেনদেনের, প্রথাগত মানে বুঝিস? প্রথাগত মানে কি? ট্র্যাডিশনাল, ট্র্যাডিশনাল মানে আগে, আগে কি করা হতো? আগে কি হতো? দোকানে যেতি, কিনতি, নিয়ে চলে আসতি, এটা ট্র্যাডিশনাল। এখন তো দিন চেঞ্জ হয়েছে, ঠিক আছে, যুগ চেঞ্জ হয়েছে, তো এখন অনলাইন হয়েছে। তো বলছে প্রথাগত কারবারি লেনদেনের তুলনায় বৈদ্যুতিন কারবারি লেনদেনের নিরাপত্তার ঝুঁকি অপেক্ষাকৃত বেশি। তুই ভাব, আগেকার দিনে যেমন ট্রানজাকশন, ওখানে কোনো ঝুঁকি ছিল না। এখন কিন্তু ঝুঁকি, যেমন অনলাইনে যেমন খুব ফাস্ট হয়েছে কাজ, তেমনি ঝুঁকিও আছে, প্রচুর ঝুঁকি আছে, প্রচুর রিস্ক আছে কিন্তু, ঠিক আছে? তো প্রচুর রিস্ক আছে, বিভিন্ন রকম। তুই ভাবতেও পারিস কি রিস্ক আছে অনলাইন ট্রানজাকশন, কত রকমের রিস্ক আছে, বিভিন্ন রকমের রিস্ক আছে, বিভিন্ন রকমের রিস্ক আছে, ঠিক আছে? আজকে তোর সমস্ত তোর ডেটা চুরি হয়ে যেতে পারে, তুই ফোন থেকে করছিস, তোর ডেটা চুরি হয়ে যেতে পারে, যে হ্যাকাররা বসে থাকে হ্যাক করার জন্য, ডেটা চুরি করতে পারে, ঠিক আছে? বুঝতে পারলি তো? ডেটা চুরি হতে পারে। তারপর হচ্ছে তুই সমস্ত তোর অনলাইনে প্রোডাক্ট কিনেও নিলি, তারপর তোর তোর পছন্দ হলো না বা কোনো কিছু ডিফেক্ট হলো, রিটার্ন করবি, রিটার্ন করার বিষয় বিভিন্ন রকম সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, ঠিক আছে? বিভিন্ন রকম সমস্যা হয়। তো বলছে ট্র্যাডিশনাল বিজনেস ট্রানজাকশনের তুলনায়, ঠিক আছে, ই বিজনেসে না নিরাপত্তা মানে সিকিউরিটি রিস্ক অনেক বেশি। সাধারণত কারবারে অংশগ্রহণকারী ব্যক্তিদের চেয়ে অনেক বেশি ব্যক্তি ইন্টারনেটের মাধ্যমে বৈদ্যুতিন কারবারে যুক্ত, ঠিকই বলেছে। তো নর্মালি কি হয়, এখন সব অনলাইন হয়ে গেছে, সব অনলাইন, সমস্ত কিছুই অনলাইনে, মানে সমস্ত মানুষ অনলাইনেই বেশি প্রেফার করে, সমস্ত জিনিস কেনা থেকে শুরু করে, করবে না কেন? অনলাইনে অনেক বেনিফিট দেয়, অনেক সুযোগ সুবিধা আছে, অনেক কম দাম নেয়। তুই ব্লিঙ্কিট থেকে নরমাল একটা মুদিখানা দোকান থেকে যে দাম নেবে, ব্লিঙ্কিট থেকে মানে যে সমস্ত যে অনলাইন যে দোকানগুলো আছে ওরা কেনে, 2 টাকা 3 টাকা হলেও কম থাকে। অনেক অফার থাকে ওখানে, ওখানে অনলাইনে অনেক অফার থাকে, ঠিক আছে তো? যেমন লোকাল দোকানে যেমন কি একটা সুবিধা আছে তোর, তুই ধারে কিনতে পারবি, তুই একটা ধারে কিনতে পারবি, কিন্তু ওখানে তো ধার হবে না, ওখানে ফুল ক্যাশে দিতে হবে, ঠিক আছে? পুজোর কেনাকাটি করবি, তুই দেখবি লটে লটে, এই যেমন এই যে তোর 15ই আগস্ট তো সামনেই আসছে, ঠিক আছে, বিগ বিলিয়ন ডে, এগুলো যে সমস্ত অফার থাকে, প্রচুর অফার দেয়, প্রচুর অফার দেয়, ঠিক আছে? অনলাইনে এই অফার গুলো দেয়, ওরা পারে, ওদের ইনভেস্টমেন্ট প্রচুর, ওরা পারে, ঠিক আছে?
অনেক রকমের সুযোগ সুবিধা থাকে, যেমন সুবিধা থাকে তেমন কিছু অসুবিধাও থাকে। এই যেমন ধর এই যে তারা আমি বলছি আইফোন, নতুন তো আইফোন লঞ্চ করবে সেপ্টেম্বরে, আইফোন লঞ্চ করবে ওদের পুজোর সময়, মানে 15 তো আগের বার অব্দি ছিল, বা 16 লঞ্চ করবে। এবার কি হবে, ওরা প্রতি বছর দেখবি অনেকে আইফোন একটা সময় কেনে, একটা সময় খুব কেনে ব্যক্তিদের, কারণ প্রচুর প্রচুর মানে বলতো দিওয়ালিতে থাকবে, এই সময়গুলো না অফার থাকে, অনেকটা দাম কমিয়ে দেয়, 5-6 হাজার টাকা দাম কমেই যায়, আরো বেশিও কমে। আর অন্যান্য সময় তো দাম কমে না। তাহলে বুঝতে পারছিস তো, সবাই তো কেন, সবাই তো ওখানেই ফোকাস করবে। তো এখানে বলছে খরিদ্দার মানে কাস্টমার, সরবরাহকারী মানে সাপ্লায়ার, কর্মচারী, এমপ্লয়ি, ঠিক আছে, এবং অন্যান্য সাধারণ মানুষ বৈদ্যুতিক কারবারে অংশগ্রহণ করে এবং তাদের কথা জানায় এবং অন্যান্য কথা জানতে চায়। তো এখানে অনেক রিভিউর ব্যাপার থাকে, যারা কেনাকাটি করে তারা অনেক রিভিউ দেয়। এখানে কি বলছে, খরিদ্দার, সরবরাহকারী, খরিদ্দার মানে বুঝতে পারছিস তো, যে কাস্টমার, সাপ্লায়ার, কর্মচারী, তারা তাদের বৈদ্যুতিক কারবারে অংশগ্রহণ করে, মানে অনলাইন বিজনেসে পার্টিসিপেট করে এবং তাদের কথা জানায় এবং অন্যান্য কথা জানতে চায়। মানে কোনো একটা প্রোডাক্ট কেউ নিল, তার রিভিউ কি, ভালো মন্দ দেখবি, তুই কোনো একটা জিনিস কিনতে গেলি, কোনো সাপোজ কোনো একটা ফোন, সে তুই অফলাইনেই দোকান দিয়ে কিনলি, কিন্তু তুই ফোনটা দেখলি লোকের রিভিউ কি আছে। অনেকে বলে এই ক্যামেরা কোয়ালিটি এরকম, এর প্রসেসর এরকম, এর স্পিড এরকম, এর চার্জিং এর, অনেকে দেখে, অনেকে রিভিউ পড়ে কিন্তু তারপর ফোনটাকে, তুই কোনো মানুষ যখন একটা ফোন কেনে না, মানে বলছি দেখ, অনেকে বিচার করে না, কিন্তু অনেকে বিচার করে যে এর ফেসিলিটি কি আছে, সমস্ত কিছু দেখে তারপর ফোন কিনতে। হয়তো তুই অফলাইন দিয়ে কিনলি, কিন্তু অনেকে কিন্তু দেখে যায়, তাহলে কি রিভিউ গুলো লোকে দেয়, কাস্টমারের মত দিচ্ছে, ঠিক আছে। আবার অনেকে এমন আছে অফলাইন থেকেই কেনাকাটি করে, কিন্তু কিন্তু মানে অফলাইনে না কি হয় জানিস, আমি বলছি অফলাইনে কোনো দামটা বেশি করে বলে। তুই যে কোনো জিনিস একটা দাম, যে কোনো তুই ইলেকট্রনিক গ্যাজেট কিনতে যাবি না, ওরা ইচ্ছা করে দামটা বেশি করে বলে। সাপোজ ধর আজকে ধর কোনো একজন মানুষ দোকানে কিনতে গেল, সাপোজ ধর একটা এসি কিনতে গেল, বললে এসিটার দাম কত, বলছে ধর 45,000 টাকা। তো দরদাম করলো, বললো না একদম ফিক্সড প্রাইস, 45,000 টাকা নিয়ে চলে আসলো, ঠিক আছে। তো কিন্তু যে জানে, ইন্টারনেট সম্বন্ধে নলেজ আছে, ও তখন বলবে এতে অ্যামাজনে এটা দেখাচ্ছে 40,000 টাকা, ও দেখাচ্ছে অ্যামাজন 40,000 টাকা হচ্ছে। ও বলছে তাহলে স্যার দেখছি, আমি ম্যানেজারের সঙ্গে কথা বলছি, 40,000 টাকা হবে কিনা, বললো হ্যাঁ হয়ে যাবে। তার মানে কি, যে জানে না তাকে 45,000 টাকায় নিয়ে আসতে হলো। তো বুঝতে পারলি তো, এই জিনিসগুলো জানতে হবে। তাহলে তো অনেকে কিন্তু যারা যখন দোকানে কেনাকাটি করতে যায় না, যে কোনো জিনিস, বলে আমার তো অনলাইনেই দাম দেখাচ্ছে, অনলাইন দিয়ে নেবো, তোমার থেকে নেবো কেন, ঠিক আছে। তো তো ব্যাপারগুলো থাকে। আচ্ছা, তারপর কি বলছে, প্রতিটি মানুষ চায় তাদের কথা গোপন থাকুক, কিন্তু বৈদ্যুতিন কারবারের নিরাপত্তার সবচেয়ে অন্তরায় হলো হ্যাকারদের প্রভাব, ঠিক আছে। তুই ভাব কোনো দোকানে গিয়ে কিছু কিনতে যাস, এবার তোর মনের কথাটা তাকে বললি, সে তার কথাটা বললো, তার মানে কি একটা কথাটা গোপনীয় থাকবে, কিন্তু অনলাইনে সবাই দেখতে পারে, কে কি কমেন্ট, সব কমেন্ট তুই করতে পারবি, ঠিক আছে। তো অর্থাৎ এই উপাত্ত মানে এই ডেটাগুলি স্টোর করে, এই ডেটাগুলি স্টোর থাকে ওখানে, ঠিক আছে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং ফায়ারওয়্যারের মাধ্যমে কিছুটা হলেও লেনদেনের নিরাপত্তাকে সুরক্ষা দেওয়া হয়। তার মানে কি করে নিরাপত্তা মানে এগুলোকে সুরক্ষা দেওয়া হয়, অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়ালের মাধ্যমে। এই মাত্র বললাম না, অ্যান্টিভাইরাস আর ফায়ারওয়াল একই জিনিস, মানে ওর মাধ্যমেই মানে ডেটাগুলোকে সুরক্ষিত রাখা হয়। তাহলে এখানে কি বলেছি, লাইনটাকে দাগ দিয়ে রাখতে পারিস তুই, এই ডেটাগুলো মানে এই উপাত্তগুলি স্টোর করে, উপাত্তকে দেখ, তোরা কম্পিউটার পড়ছিস, কম্পিউটারে ডেটাকে বলা হয় উপাত্ত, বুঝতে পারলি তো। তো বলছে এই ডেটাগুলো স্টোর করে অ্যান্টিভাইরাস সফটওয়্যার এবং ফায়ারের মাধ্যমে কিছুটা হলেও লেনদেনের নিরাপত্তাকে সুরক্ষা দেওয়া যায়। যখন নিরাপত্তার দিকটি সুরক্ষিত হয়, তখনই এই ধরনের কারবার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে, ঠিক আছে। অনলাইন লেনদেনের নিরাপত্তা বা সুরক্ষার বিভিন্ন দিক এবং বিভিন্ন দিয়েছে, ঠিক আছে। তাহলে তুই এখানে এই কোশ্চেনটা পড়তে পারলি। এখানে নেটওয়ার্কে ব্যক্তিগত প্রবেশাধিকারকে সংরক্ষণ করা হয় কিসের মাধ্যমে, অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়ালের মাধ্যমে। নিচের কোন বিষয়টি ই ব্যবসার সঙ্গে সম্পর্কিত নয়, দেখ, ই বিজনেস করতে গেলে তোর ই ব্যাংকিং হতে হবে। আজকে তুই যদি তোর ব্যবসাটাকে অনলাইন বিজনেস করতে যাস, তাহলে তোকে ই ব্যাংকিং থাকতে হবে। তুই অনলাইন বিজনেস করছিস, অথচ তোকে পার্টি যে টাকা পাঠাবে, অনলাইন ব্যাংকিং এর সুবিধা থাকতে হবে, তার ই ব্যাংকিং থাকতে হবে। তারপর ই টেন্ডার নিতে হবে, তুই অনলাইন বিজনেস করতে গেলে তোকে ই টেন্ডার নিতে হবে, ঠিক আছে। তো আবার তুই অনলাইন বিজনেস করতে গেলে তোকে ই ট্রেডিং করতে হবে, ঠিক আছে। তিনটেই করতে হবে, কিন্তু অনলাইন বিজনেস করতে গেলে কোনটা জরুরি নয়, ই পারফরমেন্স বলে কোনদিন শুনিনি, ই পারফরমেন্স আবার কি অনলাইন বিজনেসে, ঠিক আছে। তো
ই ব্যবসার সাহায্যে প্রতিদিন কতক্ষণ লেনদেন চলতে পারে জানিস? ই বিজনেসে সারাদিন তোর রাত্রি তোর ধর সাপোজ ধর যে কোনো অফার বেরিয়েছে, বিগ বিলিয়ন ডে বিভিন্ন অফার বেরিয়েছে, অফার তো লঞ্চ হয়, তো দেখবি অফারটা খোলে না 12টা থেকে, রাত্রি 12টায় ওপেন হয়, দেখবি 12টার সময় ওপেন হয়, দেখবি 12টার সময় সব বসে পড়ে, 12টার সময় সব বসে পড়ে, ও 12টা থেকে 1টার মধ্যে অর্ধেক প্রোডাক্ট শেষ হয়ে যায়, ঠিক আছে? অর্ধেক প্রোডাক্ট শেষ, মানে এইভাবে সব লোকে জানে। ওরা তো দেখবি অ্যাডের পর অ্যাড আসতেই থাকে, দেখবি টিভি খুলবি অ্যাডের পর অ্যাড আসতে থাকে, ইয়ে অফার চলছে, পুজোর সময় কত অফার দেবে, কত রকম অফার দেবে, বিরাট কোহলি, অনুষ্কা সব অ্যাড ফ্যাড দেয়, বুঝতে পারলি তো? অনেক রকম অফার থাকে। আচ্ছা দেখ শোন, 19 নম্বর কি বলেছে? ইলেকট্রনিক প্রক্রিয়ার মাধ্যমে সরকার ও কারবারের মধ্যে লেনদেন সম্পন্ন করাকে কি বলে? আচ্ছা ভালো করে শুনবি, অনলাইনে সরকার ও কারবার, দেখ সরকারকে ইংরেজিতে কি বলে তুই বল? জি। সরকারকে জি বলে, গভর্নমেন্ট, জি শর্টে বললাম। আর কারবারকে কি বলে? পি মানে বিজনেস। তাহলে কি হচ্ছে? জি টু বি হচ্ছে না? জি টু বি, জি টু বি, জি থেকে বি, সরকার থেকে কারবার। যদি বলতো কারবার থেকে সরকার, তখন বলতি বি টু জি, আর এখানে বলছে সরকার থেকে কারবার মানে জি টু বি। তাহলে বৈদ্যুতিন প্রক্রিয়ার মাধ্যমে কারবার থেকে ক্রেতা, ঠিক আছে? কারবার মানে কি? বিজনেস, শর্টে বলছি, কারবার মানে বিজনেস, আর ক্রেতা মানে কি? কাস্টমার, ঠিক আছে? বি টু সি, বি টু সি। তাহলে বলছে বৈদ্যুতিন কারবারে মালিকদের কর প্রদানের জন্য, মানে তুই অনলাইন বিজনেস করছিস, তুই যে ব্যবসার মালিক, তোকে তো ট্যাক্স পেমেন্ট করতে হবে বিজনেস করলে। তা ট্যাক্স, এটা তো আমরা জানি, ট্যাক্স পে করতে গেলে প্যান নাম্বার দিতে হয়। যে কোনো এই কোশ্চেন বলে না, যে কোনো নর্মাল জানি ট্যাক্স যদি পে করতে যাস তোকে প্যান নাম্বার দিতেই হবে। প্যান নাম্বার ফুল ফর্ম জানিস? প্যানের ফুল ফর্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, প্যান নাম্বার ফুল ফর্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। যেমন এখানে বল না, এখানে বলেছি যে মালিককে যখন অনলাইন বিজনেস করছো তাহলে মালিককে কর প্রদান করতে হবে। দেখ অনলাইন বিজনেস কর, যে বিজনেস কর, কর প্রদান করতে হলে তোকে প্যান নাম্বার দিতে হবে স্বয়ং পেয়ে, মানে ট্যাক্স যদি গভর্নমেন্টকে পে করতে হয়, সে আমিও যদি ট্যাক্স পে করি গভর্নমেন্টকে, আমাকেও কিন্তু প্যান নাম্বার দিতে হবে। যে কোনো মানুষকে ট্যাক্স পে করতে গেলে প্যান নাম্বার দিতেই হবে। বৈদ্যুতিন কারবারে, হ্যাঁ যে কোনো ট্যাক্স না, তাহলে আজকে আমি ইনকাম করছি, করাচ্ছি ইনকাম করছি, তাহলে গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? তো আমি ইনকাম ট্যাক্সের কথাই বলছি আপাতত, ঠিক আছে? তো ইনকাম ট্যাক্সের কথা বলছি, ইনকাম করছি তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে, প্যান নাম্বার দিতে হবে। প্যান নাম্বার জানতে ওপেনই হবে না, ওখানে যে ইনকাম ট্যাক্সের সাইটটা আছে না, প্যান নাম্বার দিয়ে ওপেন করতে, ঠিক আছে? প্যান নাম্বার পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে। তারপর বলেছে কি বৈদ্যুতিন কারবার লেনদেনের ঝুঁকি কি হয়? অনলাইন বিজনেসে লেনদেনের ঝুঁকি সবচেয়ে বেশি হয়, থাকি না? ঝুঁকি প্রচুর থাকে, আগেই পড়েছিলাম। বিপিও কিছুক্ষণ আগেই বললাম, বিপিওর ফুল ফর্ম বলতে পারবি? বিজনেস, বি ফর প্রসেস, আর ও ফর আউটসোর্সিং, বিজনেস প্রসেস আউটসোর্সিং। কেপিও, কেপিওর ফুল ফর্ম খুব ইম্পর্টেন্ট, এইগুলো এমসিকিউ দেবে। বিপিওর ফুল ফর্ম কি বললাম? বিজনেস প্রসেস আউটসোর্সিং। এটিএম এর ফুল ফর্ম বলেছিলাম অটোমেটেড টেলার মেশিন। কেপিওর ফুল ফর্ম নলেজ প্রসেস আউটসোর্সিং, দেখ একই, ওটা বি ফর বিজনেস, এখানে কে ফর নলেজ, নলেজ প্রসেস আউটসোর্সিং। এটিএম এর মাধ্যমে টাকা তুলতে গেলে, এটা তো জানিস, এটা তো সোজা আগে চ্যাপ্টার, এটিএম এর মাধ্যমে টাকা তুলতে গেলে কি নাম্বার দিতে হয়? পিন নাম্বার দিতে হয়। এখানে বলছে কোড নাম্বার দিতে হয়, ফোন নাম্বার দিতে হয়, নাকি পিন নাম্বার দিতে হয়? পিন নাম্বার দিতে হয়। প্লাস্টিক মানি, আমি ফোর্থ চ্যাপ্টার পড়াতে গিয়ে বলেছিলাম প্লাস্টিক মানি বলে একটা কথা বলেছিলাম, জানিস প্লাস্টিক মানি কোনগুলো? ডেবিট কার্ড, ডেবিট কার্ড দেখেছিস তো কেমন দেখতে হয়? তাহলে ক্রেডিট কার্ড যদি কোনোদিন দেখেছিস, ক্রেডিট কার্ড যদি না দেখিস, ডেবিট কার্ডের মতনই ক্রেডিট কার্ড দেখতে হয়, দেখতে হয় বলছে, ঠিক আছে? তো তারপর তুই ব্যাংক, তোর ইয়ের কার্ড বল, প্যান কার্ড দেখিস, দেখিস কখনো প্যান কার্ড? প্যান কার্ডটাও কিন্তু ওই ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মতন দেখতে হয়, আমি বলছি না যে এক জিনিস, ওরকম দেখতে হয়। তারপর তুই মানে তুই যখন মেট্রোতে চলি, মেট্রো স্মার্ট কার্ড দেখেছিস তো, তো ওই একই রকমের সমস্ত কিছু দেখতে হয়, তো এইগুলোকে প্লাস্টিক মানি বলে। এখন তো তোর আধার কার্ডও এরকম করে দিয়েছে, আধার কার্ডও এরকম করতে পারিস, তারপর তোর ভোটার কার্ডও এরকম করতে পারিস, ঠিক আছে? এগুলো সব করা যায়, তো এইগুলোকে কি বলে? এগুলো এরকম দেখতে, এইগুলোকেই বলে প্লাস্টিক মানি। এইগুলো যেমন দেখতে হয় এটাকে প্লাস্টিক মানি বলে, ঠিক আছে? তো তাই এখানে বলেছে দেখ প্লাস্টিক মানি কি, ডেবিট কার্ড, ক্রেডিট, এখানে আরো পয়েন্ট হতে পারতো, এখানে বলেনি ওরা, দেয়নি ওরা। ডেবিট কার্ড ক্রেডিট কার্ডটাকে বলা হয় প্লাস্টিক মানি, মনে রাখবে। যদি কখনো পরীক্ষা স্মার্ট কার্ডও দিয়ে দেয় না, ওটা কিন্তু প্লাস্টিক মানি। 28 নম্বর একই কোশ্চেন, বি টু সি বল, কি হতে পারে? বি ফর বিজনেস, সি ফর কাস্টমার, তাহলে কি হবে? কারবার থেকে ক্রেতা, তাই তো? ও 27টা বলছি 28টা বলতে পারলি বি টু সি? 27টা নিচের কোনটি ই কারবারের মূল্য প্রদানের আদর্শ পদ্ধতি নয়? তুই অনলাইন বিজনেস করছিস, অনলাইন বিজনেস করছিস, তুই বল অনলাইন বিজনেস, তুই যে পেমেন্টটা নিবি না পার্টির থেকে, তুই কিসে কিসে পেমেন্ট নিতে পারিস? তুই বলিস স্যার ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নেবো, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট নেবো, ই ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট নেবো, তারপরে এখন এই সমস্ত বিভিন্ন রকম অপশন রয়েছে, কিন্তু চেকের মাধ্যমে পেমেন্ট নেয়, ক্যাশ, আচ্ছা ক্যাশেও পেমেন্ট নেয়,
ক্যাশ অন ডেলিভারি, লোনে, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি, লোনে আবার কি করে হবে, লোনে ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে। তাহলে এখানে কি বলছে, তাহলে এখানে কি হতে পারে বল, বলছে সরবরাহ মাত্র নগদ প্রদান, মানে এটা বলে ক্যাশ অন ডেলিভারি নেবে। তারপর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড নেবে। নেট ব্যাংকিং, এনইএফটি যেটা নেট ব্যাংকিং করা হয় এটাও নেবে, কিন্তু নেবে না কোনটা, চেক, চেক নেবে না, চেক নেবে না, চেকের কোনো ভরসাই নেই, চেকের কোনো ভরসা নেই। তুই ভাব না, সাপোজ ধর আজকে আমি একটা কমন সেন্স খারাপ, আমি নর্মাল একটা বেসিক উদাহরণ বলছি, আমার আগে একটা ব্যাংকে একটা অ্যাকাউন্ট ছিল, ব্যাংকে এখন বন্ধ করে চেক গুলো পড়ে আছে, তো চেক লিখে কাউকে দিয়ে দিলাম পার্টিকে, বুঝতে পারছিস তো ব্যাপারটা। তো চেকের কোনো ভরসা নেই, চেকের কোনো ভরসা নেই, চেকের কোনো ভরসা, সবকিছু ভরসা আছে, চেকের ভরসা নেই। B2C বললাম। আচ্ছা, বৈদ্যুতিন কারবার কি, ইন্টারনেটের মাধ্যমে কারবার, ঠিক আছে। বৈদ্যুতিন কারবারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে, আচ্ছা, অনলাইন বিজনেস ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ হয় কিসের মাধ্যমে, অনলাইন ইন্টারনেটের মাধ্যমে। দেখ এখানে বলছে প্রত্যক্ষ দেখাশোনা হয়, কি করে দেখাশোনা হবে প্রত্যক্ষ, তুই ইউএসএ কোনো কোম্পানি দেখবি, আমি তোকে বলছি বেশ কিছু প্রোডাক্ট পাওয়া যায়, হয়তো আমাদের ভারতেই পাওয়া যায় না সমস্ত, তুই বিদেশ থেকে অনেক কিছু জুতো পাওয়া যায়, ভালো ভালো জুতো, ঠিক আছে। তো তাহলে তুই অনলাইনে অর্ডার করতে পারিস, হয়তো ওখান থেকে এখানে মাল আসছে, এমন কিছু প্রোডাক্ট থাকে, ব্র্যান্ডেড প্রোডাক্ট থাকে, ঠিক আছে। তো সেখানে তার সাথে যোগাযোগ হবে কি, ঠিক আছে। তো তো এইগুলো তোকে মাথায় রাখতে হবে। বৈদ্যুতিন কারবারে ক্রেতা ও বিক্রেতার মাধ্যমে কি, ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ হয়। ইন্টারনেট ব্যবস্থাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বৈদ্যুতিন কারবার। তো এটাকে সংক্ষেপে কি বলা হয়, তুই দেখ, তুই কোশ্চেন পড়েই বুঝিয়ে যাবি এটা কি অ্যান্সার হতে পারে, ই বিজনেস, বলছে ই বিজি, ই বিজনেসম্যান, ই বাই, এগুলো কিছুই না। ই বিজনেসের ফুল ফর্ম কি, ই মানে জানিস, ই মানে ইলেকট্রনিক বিজনেস। কোনটি বৈদ্যুতিন কারবারের বৈশিষ্ট্য নয়, দেখ, বৈদ্যুতিন কারবারের বৈশিষ্ট্যগুলো পড়ে না, একদম সবার প্রথমেই ছিল, চ্যাপ্টার শুরুতেই ছিল বৈদ্যুতিন কারবার। কি বলেছে বৈদ্যুতিন কারবারের বৈশিষ্ট্য, প্রথম পয়েন্ট বলে লিখিত বার্তা, ঠিক আছে। তো তারপর বলছে মাধ্যম, ঠিক আছে। তো তারপর বলেছে অর্থবহ, আর বলছে ক্রেতার স্বাধীনতা। কি কি বলেছে একটু ভিতরটা একটু পড়িস। লিখিত বার্তা, ইন্টারনেটের মাধ্যমে দেশের মধ্যে এবং বিদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষ বা লিখিতভাবে কারবারি সম্পর্ক গড়ে তোলা যায়। চিরাচরিত প্রথা অনুযায়ী, ট্র্যাডিশনাল, মানে আগে যেভাবে বিজনেস হতো, কারবারি লেনদেন, ক্রেতা বিক্রেতা দ্রব্য পছন্দ, দাম নির্ধারণ প্রভৃতি ব্যাপারে অহেতুক সময় নষ্ট হয়। মানে তুই এটার একটা, যেমন কি বললাম, দেখ এই অনলাইন বিজনেস যেমন সুবিধা আছে তেমন অসুবিধা আছে। অনলাইন যেমন, তুই অফলাইনে বিজনেস যেগুলো হয়, তুই দোকানে গেলি, তুই বার্গেনিং করেই যাচ্ছিস, বিভিন্ন রকম নিয়ে তোর সঙ্গে দর কষাকষি বিভিন্ন হচ্ছে, কিন্তু অনলাইন বিজনেসের কোনো ব্যাপার নেই, ও কখনো কাউকে জোর জবরদস্তি করারও কোনো ব্যাপার নেই। তোমার পছন্দ হলো, তুমি প্রোডাক্টটাকে অর্ডার করলে, তোমার দামে পছন্দ, তুমি দেখতেই পাচ্ছ দাম কি আছে, তোমার পছন্দ হলো, এতে কোনো সমস্যা নেই। এতে কিন্তু অনেক, দেখ কিছু জিনিস ভালো থাকে, কিছু জিনিস খারাপ থাকে, তবে অনলাইনের কাজে কি হয়, এখন ভালোর পোর্শনটাই বেশি হয়ে গেছে, ঠিক আছে। যে দু একটা ভুল ভ্রান্তি হয়, ওগুলো হতেই পারে, ও তো হতেই পারে, ঠিক আছে। তো ঠিক আছে। তো দেখ কি বলছে, হ্যাঁ এটা ভালো কথা বললে, এরকম এরকম আসে অনেক সময়। শোন, আর অনলাইনে আরেকটা অসুবিধা আছে অনেকে, যেমন আমাকে একজন বলছে যে একজন এসি কিনেছে, বলছে দেখিয়েছে প্রোডাক্ট এক রকমের, তারপর এসছে মানে এসছে আর এক রকম। হ্যাঁ, আমার ক্ষেত্রেও তাই, হয়, এরকম হতেই পারে। আচ্ছা, তাহলে কি বললাম এখানে, তো এখানে বলেছে দেখ, দেখ শোন, কিন্তু বৈদ্যুতিন কারবার দুপক্ষের মধ্যে প্রত্যক্ষ দেখাশোনা হয় না অনলাইন বিজনেসে, ঠিক আছে। শুধু ইন্টারনেটের মাধ্যমে তারা তাদের বক্তব্য প্রকাশ করতে পারে, এবং তাই খুব দ্রুত কারবারি লেনদেনটি সংগঠিত হয়, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এবার তোর অনলাইনে আর একটা অসুবিধা, জাস্ট সাপোজ ধর আমি তোকে বলছি কোনো একটা প্রোডাক্ট, সাপোজ ধর যে কোনো জিনিস তুই একটা অর্ডার করলে তোর মিনিমাম একদিন, দুদিন টাইম নেবে, বা কিছু কিছু প্রোডাক্ট আর বেশি টাইম নেয়, অনেক দূর থেকে যদি আসে, দুদিনই ধরলাম, দুদিন টাইম নিচ্ছে, কিন্তু তুই দোকানে গিয়ে কিনলে সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারতো, সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারবি। তো এখানে বলেছে মাধ্যম, বৈদ্যুতিন কারবারে কম্পিউটার, সফটওয়্যার, স্যাটেলাইট, ঠিক আছে, বা উপগ্রহ মাধ্যম হিসেবে কাজ করে, ঠিক আছে। তো মানে কি কি মাধ্যম কাজ করে বৈদ্যুতিন কারবার অনলাইন বিজনেসে, কম্পিউটার, সফটওয়্যার, স্যাটেলাইট।
তাই প্রযুক্তিবিদ্যায় যে দেশ যত বেশি উন্নত সেই দেশে বৈদ্যুতিন কারবার প্রসার তত বেশি। যে দেশ যত বেশি উন্নত সেই দেশে তত বেশি প্রসার লাভ করেছে। অর্থবহ, অর্থবহটা কি বলছে? বৈদ্যুতিন কারবার সম্ভব ক্রেতার কাছে যে সমস্ত ব্যবসায়িক তথ্য বা পরিসংখ্যান পাঠানো হয়, মানে অনলাইন বিজনেসে ক্রেতার কাছে যে সমস্ত ব্যবসায়িক তথ্য বা পরিষেবা পাঠানো হয় তা অর্থবহ হতে হবে। ক্রেতা যদি বিক্রেতার পাঠানো তথ্য বুঝতে না পারে তাহলে লেনদেনটি মানে ট্রানজাকশনটা সংগঠিত হবে না। ঠিক আছে তো? তাই ইন্টারনেটের মাধ্যমে যে সংবাদ পরিবেশিত হয় তা অবশ্যই মানে যে কিনতে যাবে না তাকে ভালো করে বুঝতে হবে। অর্থাৎ যে সেলার সে খুব ভালো করে লিখবে যে যে কিনতে যাবে না সে যেন ভালো বুঝতে পারে, সবকিছু ভালো বুঝতে পারে। ক্রেতার স্বাধীনতা, বৈদ্যুতিন কারবারে ক্রেতাকে অনলাইন ক্রয়ের জন্য অনেক স্বাধীনতা দেয়। ঠিক আছে তো? অনলাইন বিজনেস ক্রেতাকে অনলাইনে কেনার জন্য অনেক স্বাধীনতা দেয়। সাধারণত ক্রেতাগণ অনলাইনে বিভিন্ন উৎপাদনকারীর একই ধরনের দ্রব্যগুলি দেখতে পারে, গুণগত মান বিবেচনা করতে পারে। ঠিক আছে? এবং সেই সমস্ত দ্রব্যের দামগুলো তুলনা করতে পারে। যার ফলে বৈদ্যুতিন কারবারে, ঠিক আছে, ক্রেতাকে সঠিক দ্রব্য পছন্দ করতে সাহায্য করে। ও কি করবে? ও বিভিন্ন প্রোডাক্ট গুলো পাশাপাশি রাখবে। রেখে কম্পেয়ার করতে হবে। দেখবি তুই যখন কোনো ফোন কিনতে যাবি না, ৩-৪ টে ফোন একবারে পাশাপাশি রেখে না কম্পেয়ার করা যায়। কার ক্যামেরার কোয়ালিটি কেমন? একই দামের মধ্যে মোটামুটি মানে আশেপাশে। কার ক্যামেরার কোয়ালিটি ভালো, কার ব্যাটারি ব্যাকআপ কেমন, এসব সব দেখা যায়। ঠিক আছে? তো বৈদ্যুতিন কারবারের কোনটা বৈশিষ্ট্য নয়? দেখ, লিখিত বার্তা ঠিক আছে, অর্থবহ ব্যবসায়িক তথ্য ঠিক আছে, ক্রেতার স্বাধীনতা সবই ঠিক আছে। কিন্তু আগ্রহের অভাব কিন্তু বৈদ্যুতিন কারবারের বৈশিষ্ট্য নয়। B2B, B2B বলতে কি বোঝায়? B2B বুঝতেই পারছিস, বি ও কিছুক্ষণ আগেই বললাম, কারবার থেকে কারবার, কারবার থেকে কারবার, বিজনেস টু বিজনেস। C2B, কাস্টমার থেকে কি হবে? কাস্টমার থেকে বিজনেস, মানে ক্রেতা থেকে কারবার। বৈদ্যুতিন প্রক্রিয়ার মাধ্যমে সরকার থেকে ক্রেতাদের মধ্যে লেনদেন সম্পন্ন করার প্রক্রিয়াকে সংক্ষেপে কি বলা হয়? বলছে সরকার থেকে ক্রেতা, বেশি বলছে সরকার মানে গভর্নমেন্ট থেকে কাস্টমার, গভর্নমেন্টের কাছে, G2C। ই ব্যবসার একটি মারাত্মক ক্ষতিকারক দিক কি? অনলাইন বিজনেস সবচেয়ে ক্ষতিকারক দিক কি জানিস? ভাইরাস। অনলাইন লেনদেনের ক্ষেত্রে কোন জ্ঞান থাকা অবশ্যই আবশ্যক? এইমাত্র বললাম হলো প্রযুক্তিগত জ্ঞান। অনলাইন লেনদেনের একটা সুবিধা কি? অনলাইন লেনদেনের একটা সুবিধা কি জানিস? কিন্তু টাকা খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যায়। টাকা খুব তাড়াতাড়ি ট্রান্সফার হয়ে যায় অনলাইন লেনদেনে, এটা একটি সুবিধা। অনলাইন লেনদেনের একটা অসুবিধা কি? কি বল, পড়ালাম এইমাত্র অনলাইন লেনদেনের অসুবিধা কি হতে পারে? এখান থেকে পড়ে বল। দ্রুত টাকা ট্রান্সফার, এটা কি অনলাইনের অসুবিধা? না। গুণগত মান খুবই উন্নত, ঠিক আছে, এটা কি অসুবিধা? না। খুব সরল ও সাধারণ পদ্ধতি? না। প্রাথমিক ব্যয় খুব বেশি হয়। কিছুক্ষণ আগেই পড়ালাম সিওডি, সিওডির ফুল ফর্ম জানিস? ক্যাশ অন ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি। তুই দেখবি অনেক সময় লেখা থাকে, যখন দেখবি তুই অর্ডার করবি না, দেখবি সিওডি এভেলেবেল, সিওডি এভেলেবেল মানে তবে অনেক প্রোডাক্ট না সিওডি থাকে না, অনেক প্রোডাক্টে সিওডি থাকে না, অনেক প্রোডাক্টে সিওডি থাকে, ঠিক আছে, ক্যাশ অন ডেলিভারি থাকে না, তোকে সঙ্গে সঙ্গে পেমেন্ট করতে, অনলাইন পেমেন্ট করতে। এবার বলছে ডিজিটাল ক্যাশ, নতুন একটা ডিজিটাল ক্যাশ জিনিসটা কি? ডিজিটাল ক্যাশ হচ্ছে এক ধরনের অনলাইন মানি, অনলাইন কারেন্সি, অনলাইন কারেন্সি। ডিজিটাল ক্যাশ হচ্ছে অনলাইন কারেন্সি, মানে তুই ব্যাংকে গিয়ে টাকা দিবি, ওর সঙ্গে তোর ডিজিটাল ক্যাশ দিয়ে দেবে। ঠিক আছে, বলবি ডিজিটাল ক্যাশ করতে হবে, ঠিক আছে, ওরা দিয়ে দেবে ডিজিটাল ক্যাশ। তুই পর এখানে যে যে টাকাটা মানে টাকা যে অনলাইন ট্রানজাকশনের যে ট্রানজাকশন করলে টাকা পয়সা পেমেন্ট করা হয় না, তার অপশন গুলো পড়লে তুই বেরিয়ে যাবে এখানে। এইগুলো একটু পরে দিয়ে এগুলো একটু জাস্ট জেনে রাখ। 196 পাতা, এটা একটু জেনে রাখ, তো বলছি আমি কিন্তু পরে। ই বিজনেসের কয়েকটা টার্ম, ঠিক আছে, ই বিজনেসের কয়েকটা টার্ম, কি কি টার্ম? দেখ, ডেটাবেস, কোথায় বলে ডেটাবেস, এইগুলো জাস্ট টার্ম গুলো তোকে জানতে হবে। ডেটাবেস, ঠিক আছে, ই বিজনেস কিছু টার্ম ইউজ করে, ডেটাবেস। ইন্টারনেট, ইন্টারনেট তার বোঝানোর কিছু নেই, ইন্টারনেট জানিস,
বিশ্বব্যাপী জাল, বিশ্বব্যাপী জাল তোকে পড়ে লাভ নেই, তোকে এর ফুল ফর্ম শর্ট ফর্মটা জান, WWW। বিশ্বব্যাপী জালটাকে বলে WWW। ওয়ার্ল্ড ফুল ফর্ম দিতে পারে, WWW ফুল ফর্ম বলো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। বলছে ইন্টারনেট তথ্য ও যোগাযোগ কেন্দ্রিক যে জাল সারা বিশ্বে বিস্তার লাভ করেছে তাকেই বলা হয় WWW। সার্ভার, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সার্ভার, সার্ভার জিনিসটা কি? সার্ভার হচ্ছে একটা সুরক্ষিত তথ্য ভান্ডার। সার্ভার হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোর তথ্যগুলো থাকে না, সমস্ত সুরক্ষিত করা থাকে, ভান্ডার। মানে সার্ভার হচ্ছে একটা ভান্ডার যেখানে তোর তথ্যগুলো সুরক্ষিত থাকে, ঠিক আছে, এটা হচ্ছে সার্ভার। সুরক্ষার জন্য এটিকে কোনো দূর অবস্থানে রাখা হয়ে থাকে। এটিকে সরাসরি খোলা বা ব্যবহার করা যায় না, শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমেই, ঠিক আছে, ইন্টারনেটের মাধ্যমে একটা পাসওয়ার্ড দিয়ে এই তথ্যের আদান প্রদান করা যায়, ঠিক আছে। মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়া হলো এমন একটা মিডিয়া, ঠিক আছে তো, যাতে বিভিন্ন ধরনের তথ্যকে, যেমন ছবি, ফটো, চিত্র, ঠিক আছে তো, ভিডিও, যেহেতু মানে ফিল্ম, ভিডিও প্রভৃতিকে আকর্ষণীয় করে দর্শকদের কাছে উপস্থাপন করা হয়। এটি সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটারের একটি কার্যকলাপ। মাল্টিমিডিয়া তো জানিস, এখনকার দিনে মাল্টিমিডিয়া সবই জানা আছে, ঠিক আছে তো। তারপরে ভাইরাস, ভাইরাসের ফুল ফর্মটা পড়বি, হ্যাঁ, ভাইরাসের ফুল ফর্মটা পড়বি, ঠিক আছে, ভাইরাসের ফুল ফর্মটা পড়ে নেব। এটি একটি ক্ষতিকারক সফটওয়্যার, ঠিক আছে। স্যাটেলাইট, স্যাটেলাইট কি? বৈদ্যুতিন বাণিজ্যের প্রয়োজন উন্নত স্যাটেলাইট ব্যবস্থা। মানে অনলাইন বিজনেস করতে গেলে কি দরকার? উন্নত মানের স্যাটেলাইট ব্যবস্থা দরকার। বর্তমানে বৈদ্যুতিন ব্যবস্থায় পুরোটাই স্যাটেলাইটের উপর নির্ভর করে, মানে অনলাইন বিজনেস ডিপেন্ড করে কি? ডিপেন্ড অন স্যাটেলাইট। হ্যাকিং, হ্যাকিং যা ই ব্যবসার পক্ষে সবচেয়ে ক্ষতিকারক বিষয়। অসাধু ব্যক্তিরা, অসাধু ব্যক্তি, বুঝিস তো, ডিসঅনেস্ট পার্সন, যারা ডিসঅনেস্ট হয়, ঠিক আছে, ওয়েবসাইটে অবৈধভাবে প্রবেশ করে, ঠিক আছে, প্রতিষ্ঠানের তথ্যের অপব্যবহার করাকেই বলা হয় হ্যাকিং। দেখতেই পাচ্ছি এখন সমস্ত কিছুতে হ্যাকিং হচ্ছে, ঠিক আছে। 9 নম্বর, সাইবার ক্রাইম। বলছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে যে কোনো অপরাধমূলক কাজকর্মকে বলা হয় সাইবার ক্রাইম, ঠিক আছে তো। ব্যাংকে গচ্ছিত অর্থ আমানতকারীর অজান্তেই আত্মসাৎ করা হলো বর্তমান যুগের বড় সাইবার ক্রাইমের একটি বড় উদাহরণ, ঠিক আছে। তোর অ্যাকাউন্টে টাকা আছে, টাকা পয়সা আছে, ঠিক তো নেই, ঠিক আছে, কত টাকা তোলে যে খবরে তো রোজই দেখাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে সাইবার ক্রাইম। ওয়েবসাইট, বৈদ্যুতিন কারবারকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজস্ব ওয়েবসাইট থাকা দরকার। যে তোর অনলাইন বিজনেস থেকে তুই এগিয়ে নিয়ে যাস, তোর নিজস্ব একটা ওয়েবসাইট থাকা দরকার। ক্রেতা ঘরে বসে ক্রেতা এই ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন তথ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারে। উন্নত মানের ওয়েবসাইট ক্রেতাদের চাহিদা সৃষ্টি করে বলে একে ই ব্যবসার সম্পদ বলা হয়, ই বিজনেসের সম্পদ। এই যে এখান দিয়ে শর্ট কোশ্চেন গুলো পড়ে নিবি তো, এমসিকিউ এইগুলো ফুল ফর্ম গুলো এখানে লেখা আছে, যা 192 চলে আয়, এগুলো পড়ে নিবি জাস্ট একবার। এগুলো অনেকগুলোই বললাম, বাট আরেকবার পড়ে নিবি সব কটা। B2B, B2C, B2G, B2F, C2C, C2B, C2G। ইংলিশগুলো বললেই হবে, বাংলা দরকার নেই, ঠিক আছে তো। ইংলিশগুলো তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। E2E, G2B, G2C, G2G, এগুলো পড়ে নিবি একদম। আচ্ছা, তারপর এই পাতায় চলে আয় 191 পাতায়। 191 পাতায় বৈদ্যুতিন কারবারের অসুবিধা, ঠিক আছে। শুধু এইখানটায় পড়বি 7 নম্বর পয়েন্ট, সবই তো পড়েছিস, সেও জানিস, কিন্তু হচ্ছে জাস্ট ভাইরাসটা একটু দেখ। ভাইরাস, কিছুক্ষণ আগেই বললাম না ভাইরাসের ফুল ফর্ম, ভাইরাসের ফুল ফর্ম বললাম তো পড়তে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বলছে ভাইরাস ইমেল, পেন ড্রাইভ, ফ্লপির মধ্য দিয়ে তথ্য ভান্ডারে প্রবেশ করে তথ্যগুলিকে নষ্ট করে দেয়। যেমন দেখ, ভাইরাস কি করে? ইমেলের মাধ্যমে কিন্তু ভাইরাস ঢোকে। তারপর পেন ড্রাইভ, যেটা আমি বলছিলাম, পেন ড্রাইভ, পেন ড্রাইভ কেন? তুই ধর ফোনের মধ্যে দেখবি ফোনে ডেটা কেবল দিয়ে অনেক সময় ট্রান্সফার করা হয় ডেটা, ঠিক আছে, ওর মধ্যেও ভাইরাস ঢুকতে পারে। তাহলে কিসের মতো? ইমেল, পেন ড্রাইভ, ঠিক আছে, ফ্লপি, মানে আগে না ডিস্ক ছিল, ডিস্ক, ডিভিডি ড্রাইভ ছিল, জানিস তো, মানে কম্পিউটার ছিল, ওর মাধ্যমে তোর ভাইরাসটা ঢোকে। ঢুকে তোর তথ্য ভান্ডার, মানে কম্পিউটারের মধ্যে যা ডেটা আছে ডেটাগুলোকে নষ্ট করে দেয়,
ঠিক আছে, নষ্ট করে দেয়। ভাইরাসগুলি হলো কি, যে ভাইরাসের নাম দিয়েছে, জাস্ট কয়েকটা ভাইরাসের নাম পড়ে রাখতে পারিস। CIH একটা ভাইরাস, মরিস ওম ভাইরাস, RS প্লাগ ট্রোজান একটা ভাইরাস, এরকম বিভিন্ন রকম ভাইরাসের নাম হয়। যখনই তোর কম্পিউটার ডিটেক্ট করে না ভাইরাস, ওর নাম ফট পর্যন্ত থাকে, অ্যান্টিভাইরাস থাকে, লিখে দেবে কি ভাইরাস ডিটেক্ট করেছে, সব লিখে দেয়, ভাইরাসের নাম লিখে দেয়। অবশ্য এই ভাইরাসগুলোকে মারা যায়। ভাইরাস মারতে গেলে কি করতে হবে, কম্পিউটার তোকে অ্যান্টিভাইরাস লাগাতে হবে। দেখবি অনেকে ফোনে দেখবি, যখন ফোন কিনতে যাবে বলে কি তোমাকে অ্যান্টিভাইরাস লাগাবে বলে দেয়, ঠিক আছে, অ্যান্টিভাইরাস অনেকে লাগায়, ঠিক আছে। তো সেই অ্যান্টিভাইরাসের নাম কি কি, তোকে এইমাত্র কিছুক্ষণ আগে কিছু কিছু নাম বললাম অ্যান্টিভাইরাসের নাম। কি বলছে এখানে, কুইখিল, কুইখিল একটা আছে, বিট ডিফেন্ডার আছে, AVG আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়ে তোর ম্যাক আফে নরশন, ঠিক আছে, তারপর হচ্ছে ক্যাসপার স্কাই, ঠিক আছে। তো ক্যাসপার স্কাই এর বানানটা ভুলে যায়, সি হবে না কে হবে। জাস্ট কি কি অ্যান্টিভাইরাস হয়, অ্যান্টিভাইরাসের নামগুলো জাস্ট একটু জেনে রাখ। 198 কথা খুলতো, 198, ঠিক আছে, 198 কথা বলছে। দেখ, অনলাইন লেনদেনে মূল্য প্রদানের পদ্ধতি, মানে অনলাইনে যে তুই পেমেন্ট করবি না, তার কি কি উপায় আছে। ক্যাশ অন ডেলিভারি একটা হতে পারে, একটা পেমেন্ট থ্রু চেক, চেকের মধ্যে পেমেন্ট হতে পারে, ঠিক আছে। তো অনলাইনে চেকের মাধ্যমে দেখি কি বলেছে, অনলাইনে অনলাইনে কোনো পণ্যের অর্ডার দিলে, ঠিক আছে, তো কোনো পণ্যের অর্ডার দিলে ক্রেতা ইচ্ছা করলে সেই পণ্যের মূল্য চেকের মাধ্যমে পরিশোধ করতে পারে, তবে চেকের টাকা আদায় হওয়ার পরই বিক্রেতা পণ্য সরবরাহ করে। কি বললাম বুঝতে পারলি? ও কি লিখেছে, চেকের টাকাটা ক্লিয়ার হলেই তারপর মালটা দেবে, ঠিক আছে। তো জেনারেলি চেকের মাধ্যমে নেয় না, অপশনই থাকে না চেক লেখা হয়, ঠিক আছে। তো তবে বলছে বিক্রেতা তার প্রতিনিধির মাধ্যমে ক্রেতার কাছ থেকে চেকটি সংগ্রহ করে, অথবা ক্রেতা নিজে বিক্রেতার কাছে চেকটি পৌঁছে দেয়। জেনারেলি এটা হয় না, জেনারেলি এটা হয় না, ঠিক আছে। তো দিয়েছে জাস্ট ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বুঝতেই পারছিস, আর এটাকে প্লাস্টিক মানি বলে। নেট ব্যাংকিং ট্রান্সফার আর ডিজিটাল ক্যাশ, বলছিল ডিজিটাল ক্যাশ, এই ডিজিটাল ক্যাশ। তাহলে তুই কি কি বুঝতে পারলি, অনলাইনে টাকা প্রদান করার কি কি পদ্ধতি হতে পারে, ক্যাশ অন ডেলিভারি, প্লাস্টিক মানি, শর্টে বললাম প্লাস্টিক মানি, নেট ব্যাংকিং, নেট ব্যাংকিং, আর কিছু আছে, ডিজিটাল ক্যাশ, এটা বলবো ডিজিটাল ক্যাশ। ওই ডিজিটাল ক্যাশের বাস্তব কোনো অস্তিত্ব নেই। সাধারণত এক ধরনের বৈদ্যুতিন মুদ্রাকে ডিজিটাল ক্যাশ বলে। ডিজিটাল ক্যাশ একবারে বৈদ্যুতিন মুদ্রা, ঠিক আছে, বৈদ্যুতিন মুদ্রা, ইলেকট্রনিক কয়েন টাইপের বলতে পারিস, ঠিক আছে, অনলাইন কয়েন, ঠিক আছে। তো ওই ডিজিটাল ক্যাশ হিসেবে যে পরিমাণ অর্থের প্রয়োজন, তোর ডিজিটাল ক্যাশ যত টাকা দরকার, তুই ব্যাংকে যাবি, ব্যাংকে গিয়ে বলবি আমি ডিজিটাল ক্যাশ করবো, তুই ডিজিটাল ক্যাশ হিসেবে যে পরিমাণ টাকা প্রয়োজন তা ব্যাংকে জমা রাখতে হয়। ব্যাংক একটি বিশেষ সফটওয়্যার প্রদান করে, ঠিক আছে, ব্যাংক একটা সফটওয়্যার তোকে দেবে, ঠিক আছে। তো যার মাধ্যমে ক্রেতা তার অ্যাকাউন্ট থেকে ডিজিটাল ক্যাশ তুলতে পারবে, ঠিক আছে, ক্রেতার অ্যাকাউন্ট থেকে ডিজিটাল ক্যাশ তুলতে পারবে এবং অনলাইন লেনদেনের জন্য মূল্য পরিশোধ করতে হবে। ক্রেডিট কার্ড ব্যবহারের নিরাপত্তাজনিত যে ঝুঁকি থাকে, ক্রেডিট কার্ড ব্যবহার করাতে একটা ঝুঁকি থাকে, সেই ঝুঁকিটা এখানে আবার রোধ করা যায়, ঠিক আছে। দেখুন ডিজিটাল ক্যাশ জিনিসটা কিছুই না, একটা হচ্ছে, এটা কি বললাম, তুই ব্যাংকে গিয়ে টাকা জমা দিবি, ব্যাংক তোকে একটা সফটওয়্যার দেবে যেখানে তুই পেমেন্ট করতে পারবি, ঠিক আছে। তো ডিজিটাল ক্যাশ জিনিসটা কি, এক ধরনের বৈদ্যুতিন মুদ্রা। তাহলে কি বললাম, ডিজিটাল ক্যাশ জিনিসটা কি, এক ধরনের বৈদ্যুতিন মুদ্রা। ডেবিট কার্ড কে, আচ্ছা বলতে পারবি ডেবিট কার্ড কে দেয়, কাকে দেয়, ডেবিট কার্ড কে দেয়, ব্যাংক দেয়, কাকে দেয়, আমানতকারীকে, আমানতকারীকে, ব্যাস, এখানে তাই লিখেছে, ডেবিট কার্ড কে কাকে প্রদান করে, ব্যাংক আমানতকারীকে দেয়। পিপিওর অসুবিধা কি, পিপিওর কি কি অসুবিধা আছে, দেখ, বিপিওর অসুবিধা ভালো করে শোন। বিপিও করতে গেলে কি কম মূলধন প্রয়োজন, না, টাকাও দরকারি আছে। উৎপাদনশীলতা ও সেবার মানোন্নয়ন, মানে এটা কি অসুবিধা, না। কর্মসংস্থান বৃদ্ধি হয় বিপিওতে, না, কর্মসংস্থান বাড়ে না, কখনোই বাড়ে না। এই জন্য তো ক্ষোভ, এই জন্য ক্ষোভ তৈরি হয়, বিপিওতে কর্মসংস্থান হয়, ঠিক আছে, বিপিও মত। তাহলে মেন পয়েন্টটা কি হতে পারে, এটা ক্ষোভ সৃষ্টি, না না, বলছে কি এখানে বলছে কর্মসংস্থান, বিপিওর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি হয় না। বিপিও মানে থার্ড পার্টিকে নিয়ে এসে কাজ করে নেবে, কর্মসংস্থান দিতে পারবে না। এটা বিপিওতে কি হয়, দেশের জনগণের মধ্যে না একটা ক্ষোভ তৈরি হয়, ক্ষোভ সঞ্চার হয়,
ঠিক আছে, ওরা ক্ষোভ হয় কি এই বিপিও আসার ফলে আমাদের চাকরি বাকরি পাচ্ছি না, ঠিক আছে, তো ক্ষোভ সৃষ্টি হয়, ঠিক আছে, একটা ক্ষোভ সৃষ্টি হয়। বিপিওর একটা প্রধান অসুবিধা, তুই করতে পারিস বিপিওর অসুবিধা, আমি বলে দিচ্ছি কত নম্বর পেজে চলে আয়। এই বিপিওর অসুবিধা তো পড়ালাম, আমাদের বিপিওর অসুবিধা পড়ালাম। বিপিওর অসুবিধা প্রথমে একটা ছিল ঝুঁকি, একটা ছিল না, প্রথমে একটা ঝুঁকি পয়েন্ট ছিল, তারপর একটা পয়েন্ট ছিল ক্ষোভ সৃষ্টি, তো ছিল লাস্ট পয়েন্ট ছিল ক্ষোভ সৃষ্টি। বিপিওর ফলে ক্ষোভ সৃষ্টি হয়, বিপিওর ফলে সাধারণ মানুষের জনগণের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, চাকরি বাকরি অভাব দেখা যাচ্ছে এর জন্য। ইন্টারনেটে আউটসোর্সিং এর সুবিধা পাওয়া যায়, ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং এর যে সুবিধা পাওয়া যায়, প্রতিদিন কত ঘন্টা করে? সারাদিন, সারাদিন সুবিধা পাওয়া যায়, 24 ঘন্টা। ভাইরাস, কিছুক্ষণ আগে বললাম না, ভাইরাসের ফুল ফর্মটা করবি, দেখ ভাইরাসের ফুল ফর্মটা দিয়েছে, কোনটা হবে? সেকেন্ড পয়েন্ট দেখ, ভাইটাল ইনফরমেশন, দেখ ভাইটাল ইনফরমেশন। ই বিজনেস, ই বিজনেস সংযুক্ত করে কার সঙ্গে? কম্পিউটারের সঙ্গে ব্যক্তির, কম্পিউটারের সঙ্গে কম্পিউটারের, কম্পিউটারের সঙ্গে প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানের সঙ্গে জনগণ। কি মনে হতে পারে? কম্পিউটারের সঙ্গে কম্পিউটার, কি করে ভাব, আজকে ধর আমি কোনো কিছু একটা কেনাকাটি করতে, আমি অনলাইনে বসলাম, কিসে বসলাম? কম্পিউটার, কম্পিউটার সঙ্গে কম্পিউটার, আর ওরও তো কম্পিউটারে যোগাযোগ হচ্ছে, কম্পিউটারের সঙ্গে কম্পিউটার হচ্ছে, ই বিজনেস করতে গেলে কম্পিউটার টু কম্পিউটার, ঠিক আছে তো। ওটিপি, এ তো জানিস, ওটিপির ফুল ফর্ম জানিস, এটা তো সমস্ত কোশ্চেন দেবে ওনার মধ্যে। ভ্যান, ভ্যানের ফুল ফর্ম কি? ভ্যানের ফুল ফর্ম হচ্ছে দেখ, ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, ঠিক আছে, ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক, ভ্যানের ফুল ফর্ম ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক। আচ্ছা, লাস্ট কোশ্চেন এই পড়া হচ্ছে ভিএসএনএল, বিএসএনএল না, বিএসএনএল না, ভিএসএনএল, এখানে কি লিখেছে? বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, ঠিক আছে তো। সিট নাম্বার তো, হ্যাঁ বল। সিটটা তো, হ্যাঁ, হ্যাঁ সি একটা। আর বিএসএনএল ফুল ফর্ম জানিস? না না না, হ্যাঁ, এটা তো সোজা জিনিস, একই ভাবে একই, শুধু বিটাই চেঞ্জ হবে। বি ফর ভারত, ভারত সঞ্চার নিগম লিমিটেড, আর ওটা হচ্ছে বিদেশ সঞ্চার নিগম লিমিটেড, ঠিক আছে। this, right. Which